ভাগ্যের চরম হাস্যকর পরিহাসে মাত্র ১৪ বছর বয়সে সারারাত আমি স্বামী নামক মানুষটার শারীরিক ক্ষুধা নিবারণ আর ভোর রাত থেকেই মাত্র ১ মাস বয়সী মাহারা বাচ্চাকে নিজের বুকে দুধ খাওয়ানোর অভিনয় করতে বের হচ্ছে। বাচ্চাটার নাম ইরিনা তালুকদার অরু। কাল এ বাড়িতে আসার এক মুহূর্ত আগেও জানতাম না এই লোকটাকে আমার বিয়ে করতে হবে। আমি শুধুই জানতাম একটা বাচ্চাকে দেখতে হবে, বাচ্চার মা নেই। কিন্তু আমি বাচ্চার মায়ের কথা জিজ্ঞাসা করেও কিছু উত্তর পাইনি। পেয়েছি এক ভারী নিঃশ্বাসের শব্দ। পুরান ঢাকার নামকরা তালুকদার বাড়ি আব্রাহাম তালুকদারের নাম অনুযায়ী এই বাড়িটি প্রতিষ্ঠিত হয়, কিন্তু বর্তমানে সেখানে বসবাসরত ও একমাত্র উত্তরাধিকারিণী ফারিস তালুকদার শুভ্র বাদে কেউ বেছে নেই। শুভ্র অনেক ঢাকার এক মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক। শুভ্র তার একমাত্র মেয়ে উরুকে দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত আয়া খুঁজছিলেন। একদিন শুভ্র সোফায় বসে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলেন। তখন বাড়ির কাজের লোক রহিমি এসে শুভ্রকে বললেন, একটা মেয়ের খোঁজ পেয়েছে, তবে বয়স অল্প। শুভ্র প্রথমে রাজি না হলেও পরে নিজের মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে যখন ঘর থেকে বের হচ্ছিলাম, তখন আমার চোখ গেল ডাইনিং এর সোফার দিকে। মামার দুইজন লোক কথা বলছে। একজনকে আমি চিনি, গ্রামেই বাড়ি, রহিম দাদা। কিন্তু কি কথা বলছে তাতে আমি কান না দিয়ে সোজা বাইরে চলে গেলাম। যাওয়ার আগে পিছনে তাকাতেই লোকটার সাথে আমার চোখাচোখি হয়ে গেল। আমি লজ্জায় মাথা নুয়ে বের হয়ে গেলাম। সোফায় বসে আছে স্বয়ং শুভ্র তালুকদার। রহিমের কাছ থেকে খবর পাওয়ার পর সাথে সাথে ছুটে এসেছেন তিনি। নিজের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব একটা মা এনে দিতে চায় সে। সেজন্যই মিস্টার নাজমুল হুদা আমার মামার সাথে কথা বলছিলেন। মামা প্রথমে রাজি না থাকলেও পরে ২০ লক্ষ টাকার কথা শুনে এক পায়ে রাজি হয়ে যায়। কিন্তু শুভ্র বাধায় অন্য এক বিপত্তি। সে একটা চুক্তিপত্র এগিয়ে দেয় নাজমুল হুদার কাছে। চুক্তিটা এমন ছিল, আগামী ৪ বছরের জন্য আমার ভাগ্নিকে শুভ্র তালুকদারের বাচ্চা মা হয়ে থাকবে। তার সকল পড়াশোনা আর যাবতীয় খরচ শুভ্র তালুকদার বহন করবে। আমি ২০ লক্ষ টাকার বিনিময়ে আমার ভাগ্নিকে শুভ্র তালুকদারের কাছে বিক্রি করে দিচ্ছি ৪ বছরের জন্য। আর ৪ বছরের আগে আমি যদি ভাগ্নিকে ফেরত পেতে চাই, তাহলে ৫০ লক্ষ টাকা দিব। নাজমুল হুদা টাকার গরমে অন্ধ হয়ে রাজি হয়ে গেলেন। সাথে শুভ্র ২০ লক্ষ টাকা নাজমুল হুদার দিকে এগিয়ে দিল। নাজমুল হুদা এক পলক টাকাগুলোর দিকে তাকিয়ে শুকনো ডোক গিলে বলল, আমার ভাগ্নিটা ছোট, যদি কোনো ক্ষতি করে ফেলেন সে দায় তার ভার আমার। শুভ্র গম্ভীর কণ্ঠে বলল, কবে নিয়ে যাবেন? নাজমুল হুদা চোখ চিকচিক করে জিজ্ঞাসা করলেন, এক্ষুনি। আমার একটু ওর সাথে কথা বলার সুযোগ করে দিন। আচ্ছা বাবা, বসো, চা নাস্তা কিছু দিব। নাজমুল হুদার স্ত্রী মার্জিয়া বেগম বললেন, না, আমি যা বলছি তাই করুন। শুভ্র বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, ডান পাশের ওই কর্নারের রুমে আছে নাজমুল হুদা। বলার সাথে সাথেই শুভ্র চলে গেল এই রুমে। সকাল ৭টা বেজে গেছে। আমার এক পাশে শুয়ে আছে শুভ্র নামক পুরুষটি, আর আমার অন্য পাশে তার মেয়ে উরু। আমি সিদরাতুল সারা, বয়স মাত্র ১৪। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকে মামা বাড়িতে বড় হয়েছে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর খাবার খেয়ে দিন কেটেছে। কোনো রাতে খাবার পড়েনি পেটে। মামির মার খেয়েও দিন কেটেছে। স্কুলে পড়াশোনার সৌভাগ্য ছিল না বললেও চলে। সপ্তাহে একদিন স্কুলে যেতে দিত, সেভাবে ক্লাস 9-এ উঠেছে। আমি একটু নড়েচড়ে উঠতেই উরু কেঁদে উঠল। সাথে আমি নিজেও ব্যথায় কোকিয়ে গেলাম। চোখ মুখ খিচে উরুর দিকে তাকিয়ে নাজমুল হুদা বলার সাথে সাথে শুভ্র গিয়ে সারার রুমে নক করলো। সারা তখন জামা কাপড় গুছাচ্ছিল। দরজায় কেউ নক করছে ভেবে মাথায় ওড়না দিয়ে বলে উঠল, কে? আমি শুভ্র, ক্ষীণ স্বরে বলল শুভ্র। এক মুহূর্তের জন্য কেঁপে উঠল সারা ছোট্ট নারীসত্তা। কেন এসেছেন তিনি এখানে? যে জন্যই আসুক না কেন, ভিতরে তো আসতে বলতে হবে ভদ্রতার খাতিরে। তাই সারা ৭-৫ না ভেবে বলল, ভিতরে আসুন। সারা বলার সাথে সাথে শুভ্র ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানো দেখে সারা একটু ভয় পেয়ে গেল। এ কি, দরজা লাগাচ্ছেন কেন? তোমার সাথে কিছু কথা আছে।
কি? এতক্ষণে সারা শুভ্রকে ভালো করে পর্যবেক্ষণ করলো। 6 ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল ফর্সা, জিম করা, সিক্স প্যাক ভরি, গাল ভর্তি চাপদারি, কালো রঙের প্যান্টের সাথে সাদা শার্ট, হাতের ফিসিবুল শার্টের উপর ভাসমান। প্রথম দেখায় সারা ক্রাশ খেয়ে গেল। যদি এই অনুভূতিটা নতুন তার কাছে, তবে খুব ভালো লাগছে। এই যে শুনছ? শুভ্র ডাকে সারা হুঁশ করে তড়িতবেগে উত্তর দেয়, জি। তোমার নাম কি? সারা, সিদ্রাতুল সারা। ও। শুভ্রা দমকা নিঃশ্বাস ছাড়ল। একটু শুভ্র একটু থেমে বলে উঠল, মিস সারা, তোমাকে আমি নিতে এসেছি। গুছিয়ে নাও, এক্ষুনি বের হব। শুভ্রর কথায় আগা মাথায় কিছু না বুঝে সারা জিজ্ঞাসু দৃষ্টিতে শুভ্রর দিকে তাকাতেই শুভ্র হাতে থাকা ডিল পেপারটা সারা হাতে দিয়ে বলে ওঠে, তোমার মামা আগামী 4 বছরের জন্য তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছেন 20 লক্ষ টাকার বিনিময়ে। তবে চিন্তা নেই, তোমার কাজ হলো আমার ছোট্ট মেয়েকে দেখা। সারার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনছে? মামা কি করছে? এই লোক কি পাগল? পাগল 4 বছর কি ছেলে খেলা নাকি? আর আমি কেন ওনার বাচ্চাকে দেখব? আমি বাইরে গেলাম, 10 মিনিটের মধ্যে বাইরে এসো, আমরা এক্ষুনি বের হব। বলেই শুভ্র হন হন করে রুম থেকে চলে গেল। শুভ্রর বয়স 26 বছর। শুভ্র চলে যাওয়ার সাথে সাথে সারা মাথা চক্কর দিয়ে উঠল। তখনই তার মামা নাজমুল হুদা রুমে প্রবেশ করলেন। নিজের মামাকে রুমে আসতে দেখে সারা কেঁদে দিল। এই সেই মামা যে কিনা সেই ছোট্ট থেকে আগলে রেখেছে তাকে। সারা গিয়ে নাজমুল হুদাকে জড়িয়ে ধরল, চোখ দিয়ে পড়ছিল না জল। সারা কাঁদতে কাঁদতে বলল, মামা বলো না, ওই লোক যা বললো সব মিথ্যা। আমি তোমাদের ছেড়ে যাব না। তোমরা আমার সাথে মজা করছো। সারা চতুর্ষী মন তখনও বুঝতে পারেনি তার জীবনে কি ঘটবে সামনে। নাজমুল হুদা সারার মাথায় হাত রেখে আস্তে করে বললেন, শুভ্র যা বলেছে সত্যি বলেছে। আমার খুব টাকার দরকার রে মা। তুই তো জানিস তোর মামির বাইটার অসুখ, 10 লাখ টাকা লাগবে। তাই তো আমি এমন। নাজমুল হুদা কথা শেষ করতে পারল না, তার আগে সারা বলে উঠল, এই তোমরা আমাকে ভালোবাসতে? মামির ভাইয়ের জন্য আমাকে বিক্রি করে দিলে? তোমরা কি মানুষ? সারার কিছু বলার পূর্বে সপাটে চড় বসিয়ে দিল নাজমুল হুদা। গম্ভীর কণ্ঠে বললেন, যা বলছি পর, এক্ষুনি চলে যা। তুই আমার আপন বোনের মেয়ে না যে তোর প্রতি এত দরদ দেখাবো। আর কিছু শুনতে পেল না সারা, অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। তালুকদার বাটিতে সকাল 10টা বেজে 35 মিনিট। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে শুভ্র। পাশের সোফায় বসে উরুকে ফিডিং করাচ্ছে সারা। শুভ্র সেদিকে তাকিয়ে মুচকি হাসল। সে জানে না এই মেয়ের মধ্যে কি দেখেছে সে, যে এই 26 বছরেও কোনো মেয়ের মধ্যে দেখেনি। শুধুই কি মায়া, নাকি আত্মিক টান, ভেবে পায় না শুভ্র। খাওয়া শেষ করে সারার কাছ থেকে উরুকে নিয়ে নেয়, তারপর সারাকে খেয়ে রুমে আসতে বলে এবং শুভ্র দোতলার দিকে পা বাড়ায়। এতক্ষণে উরু ঘুমিয়ে গেছে। সারা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর বাড়ির চারিদিকে চোখ বুলাচ্ছে। বিশাল বাড়ি, চারিদিকে আভিজাত্যের ছাপ স্পষ্ট। নয়তো শুভ্র নামক মানুষটা খুব শৌখিন। বিশাল ডাইনিং রুম, একপাশে খাবার টেবিল, তার ঠিক পাশেই কিচেন। ডাইনিং টেবিলের অন্য পাশে সোফা রাখা। মেইন দরজা দিয়ে ঢুকলেই সোজাসুজি দোতলায় উঠার সিঁড়ি। দোতলার পরপর 3টা বেডরুম। দোতলার উত্তর দিকে শেষ পাশে ছাদে উঠার সিঁড়ি, আর ঠিক ভালো উল্টো পাশে এক ছাদ বারান্দা। সারা খেয়ে উঠতে একজন মহিলা এসে সারার হাত থেকে এঁটো থালা বাসন নিয়ে গেল। সারা বেসিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। সমস্ত শরীর তার অসম্ভব রকমের ব্যথা, তবুও সারা কোনো কিছু তোয়াক্কা শুভ্র রুমের সামনে এসে রুমের দরজায় নক করলো। শুভ্র তখন রুমের ভিতরে উরুর কান্না থামানোর চেষ্টা করছে। সেই কখন থেকে উরু কান্না করে যাচ্ছে একা ধারে। এতে করে শুভ্র বেশ উত্তেজিত, কারণ তার মেয়ের কান্না দেখলে তার বুকের ভিতর কষ্টে ছিঁড়ে যায়। দরজায় কারোর উপস্থিতি টের পেয়ে শুভ্র ভিতরে আসতে বলে, সাথে সাথে সারা ঘরের ভিতরে ঢুকে যায়। সারাকে দেখে শুভ্র বলে ওঠে, আজকের পর থেকে রুমে আসার সময় দরজায় নক করার দরকার নাই। এটা তোমারও রুম, তোমারও সম্পূর্ণ অধিকার আছে। যখন ইচ্ছা আসবা যাবা। শুভ্রর কথার প্রত্যুত্তরে সারা কিছু না বলে শুভ্রের কাছ থেকে উরুকে নেয়। শুভ্র মানা করলো, সারা উরু একটু জোর করে এনে, আর নেওয়ার পরে উরুর কান্না থেমে যায়। হয়তো এটাই মায়ের স্পর্শের ভালোবাসা। শুভ্র কিছুটা অবাক হয়, কিন্তু পরপরই তার মন খুশিতে ভরে ওঠে। এটাই তো চেয়েছিল সে। আধা ঘন্টা ধরে যে মেয়ের কান্না থামাতে পারল না শুভ্র, আর সারার কোলে যাওয়ার সাথে সাথে কান্না থেমে গেল।
সারা ফিডারের দুধ পুরো উরুকে ফিডিং করাতে থাকলেও শুয়ে শুয়ে যেন মনে হয় নিজের স্তনের দুধ পান করাচ্ছে সে। এটাই দ্বিতীয় চুক্তিতে লেখা ছিল। উরু যেন কখনো না জানে সারা তার আসল মানা। কিছুক্ষণের ভিতরে অরু ঘুমিয়ে গেল। সারার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চাটির মা কই, আর শুভ্রর পরিবারই বা কই। সে কেন একা থাকে তার স্ত্রীকে? আচ্ছা, শুভ্রর প্রথম স্ত্রী কি এখন সারার সতীন? এসব ভাবতে ভাবতে সারার মাথার কাছে এক পা বাজ করে আর এক পা ঝুলিয়ে খাটের উপর বসলো শুভ্র। চোখ তার অরুর দিকে নিবদ্ধ। কি মায়াবী তার মেয়েটা! মেয়ের মুখের দিকে তাকালে তার সব কষ্ট বায়ু হয়ে আকাশে উড়ে যায়। কুয়াশা হয়ে শিশিরের মতো ঝরে পড়ে বিন্দু বিন্দু ছোট্ট ঘাসের উপরে। শীতল নদীর স্রোতের পানির মতো বয়ে যায় তার সকল কষ্ট। শুভ্র সারা চুলের মাঝে হাত বুলাতে লাগলো। সারা চমকে উঠল, তবু একটুও নড়ল না, কারণ অরু তার বুক ঘেঁষে ঘুমিয়ে আছে। অরুর ঘুম মোটামুটি, বেশি একটা শব্দ হলেই ঘুম ভেঙে যায়। সারা আস্তে করে শুভ্র মুখের দিকে তাকালে শুভ্র করুণাময় চোখের দিকে তাকিয়ে সারা আরেক দফায় চমকে উঠল। সে তো চোখের ভাষা পড়তে পারে না। শুভ্র চোখে কি আছে যা অন্য এক অনুভূতির জন্ম দেয়? সারার এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে শুভ্র মাথা নিচু করে বলে উঠল, আই এম রিয়েলি সরি লিটল বাট মাই বেবিস মাদার। মানে? সারা কিছুটা অবাক হলো, এমন কিছু সে আশা করেনি। আমি সত্যি লজ্জিত। আমি কাল রাতে তোমার সাথে যা করছি তার জন্য আমাকে মাফ করে দাও পিচ্ছি পাখি। আমি নিজের কন্ট্রোলে ছিলাম না। শুভ্র মাথা নিচু করে করুণ গলায় বলল। শুভ্রর কথা শুনে সারা এখন লজ্জায় লাল নীল হয়ে যেতে ইচ্ছে করছে। মাথা ফাঁক করে তার ভিতর চলে যেতে ইচ্ছে করছে। সে কি একবারও বলছে এই লোককে এসব বলতে? সে কি কিছু বলেছে? কি হলো? শুভ্রর কথায় সারা আবার শুভ্রর দিকে তাকালো। পরপরই মাথা নেড়ে দিল। কেন জানি তার খুব লজ্জা লাগছে, কান থেকে গরম হাওয়া উঠছে। সারা ভাবতে লাগলো কালকের সেই কথাগুলো। জ্ঞান ফেরার পরেই নিজেকে গাড়িতে আবিষ্কার করলো সারা। চোখ খুলতে চোখাচোখি হলো শুভ্রর সাথে সাথে। শুভ্র নিজে চোখ সরিয়ে নিল। সারার মাথাটা প্রচন্ড ভার লাগছে, উঠে বসতে চাইলেও পারছে না। কোনোমতে জিজ্ঞাসা করলো, আমি কোথায়? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ি যাচ্ছ? আমার মেয়েকে দেখার জন্য চুক্তি দিয়েছি, দেখোনি? শুভ্র ঠান্ডা গলায় বলে উঠল। সারা ধীরে ধীরে উঠে বসলো। তার শুভ্রর থেকে তফাতে গিয়ে জানালার ঘা ঘেঁষে বসলো। আমি যাব না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলেন, বের করেন আমাকে বলে কেঁদে উঠল সারা। সারার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ কুঁচকে নিল শুভ্র। তারপর সারাকে উদ্দেশ্য করে বলল, কোন বাড়ির কথা বলছো? যে বাড়িতে বিনা কাজের মানুষ হয়েছিলে, যারা কিনা তোমার আসল মামা মামি না, যারা কিনা পুরো 50 লক্ষ টাকা দিয়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে সারা জীবনের জন্য। মানে? কি বলছেন এসব? আমার মাথা ঠিক আছে? এসব আমি বিশ্বাস করি না, আমাকে যেতে দিন। সারা ভয়াতুর কণ্ঠে বলল শুভ্রকে উদ্দেশ্য করে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে আবার সারার সামনে নিজের মোবাইলে চলমান ভিডিওটা ধরল। সারার হৃদয় ভেঙে কান্না আসছে। কান্না করতে করতে তার চোখ ফুলে গেছে, তাও যেন চোখের পানি বাদ সাধছে না। শুভ্র এতে প্রচুর বিরক্ত। একটা মেয়ে এতটা কান্না করে কিভাবে সামান্য কারণে? শুভ্র বিরক্তিতে চোখ কুঁচকে সারার দিকে একটা পানির বোতল এগিয়ে দিল। সারা দেখেও না দেখার মতো করে আবার কান্না শুরু করলো। সে তো কল্পনাও করেনি এমন এক নিষ্ঠুরতম চরম সত্যি তার জীবনে আসবে। কিছুক্ষণ আগে শুভ্র তার মোবাইলে ধারণ করা একটা ভিডিও দেখায় সারাকে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সারার মামা বলছে যে সে তার আসল মামা না বা রক্তের কেউ না। সারা জ্ঞান হারানোর আগে শুভ্র দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। তার উদ্দেশ্য ছিল নাজমুল হুদাকে ডাকা, কিন্তু এসে সে সামনাসামনি হয় আরেক সত্যি। নাজমুল হুদার রুম থেকে বের হতে শুভ্রের মুখোমুখি হয়ে একটু চমকে ওঠে, কিন্তু কিছু না বলে তিনি শুভ্রকে বলেন সামনে সোফায় আসতে। মার্জিয়া বেগম সারাকে গুছিয়ে নিয়ে আসছে। শুভ্র কিছু না বলে নাজমুল হুদার পিছনে চলে আসে, কারণ তার মেয়েদের প্রতি একটা আলাদা ঘৃণা আছে, আর সে এখন তার মেয়ের জন্য চুক্তির মা নিতে এসেছে। সেহেতু তার
কথার ফার্স্ট জানা শুভ্রর উচিত বলে মনে হয় না। শুভ্র সোফায় গিয়ে বসতে নাজমুল হুদা বলে ওঠেন, আসলে একটা কথা বলার ছিল বাবা। শুভ্র কিছু গম্ভীর স্বরে বলে ওঠে, বলেন। আসলে সারা আমার আপন বোনের মেয়ে না, বা আমি ওর কোনো মামা না। শুভ্র ভাবলেছিন ভাবে বলে, ও আসলে 11 বছর আগে সিলেটের এক মেলায় ঘুরতে গিয়েছিলাম আমি আর মার্জিয়া। সেখানে এই মেয়েকে পাই। মেয়েটি হারিয়ে গিয়েছিল, আমরা ওর পরিবার খুঁজেছিলাম, তবে পাইনি। বাচ্চাটা নিজের নাম অব্দি বলতে পারছিল না। 3 বছরের একটা বাচ্চা মেয়েকে তো ফেলে আসা যায় না, তাই সাথে নিয়ে এসেছিলাম বলে দম ছাড়ল নাজমুল হুদা। এবার শুভ্রর ভ্রু কুঁচকে গেল। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, তাহলে মেয়েটার আপনার রক্তেরই কেউ না? না, আমি তো মনে করলাম আপনার সৎ কোনো বোনের মেয়ে, তাই আপনি ওর মামা লাগেন দূর সম্পর্কের হলেও। না বাবা, আমরা ভেবেছিলাম ওকে আমাদের মেয়ের মতোই রাখবো। তবে ও আসার পর রাস্তায় ও আমাকে বলে ডাকে, আর আমার কোনো বোন ছিল না, তাই আমিও ভাবলাম আমার কোনো বোন থাকলে আমার ভাগনা ভাগ্নিও আমাকে মামা বলে ডাকতো। তাহলে আপনি যে ওকে টাকার বিনিময়ে কাজ করতে পাঠাচ্ছেন? শুভ্র চোখ কুঁচকে জিজ্ঞাসা করল নাজমুল হুদাকে। নাজমুল হুদা হতাশার নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা ওকে এত বছর বড় করলেও ওর প্রতি এক ফোঁটা মায়া জন্মেনি। দেখতে সুন্দর হওয়ায় অনেক পাত্র আসে, কিন্তু যৌতুক চায় এখনকার যুগে। আর সেখানে তুমি ওকে 20 লক্ষ টাকায় নিয়ে যাচ্ছ 4 বছরের জন্য। আমারই তো লাভ। 4 বছর পর আসার পর ওকে কোনো বুড়োর সাথে বিয়ে দিব, তখন আরো লাভ। নাজমুল হুদার এমন নিছুমন মানসিকতা দেখে শুভ্রর মাথায় রাগ উঠে গেল। তবুও শান্ত কণ্ঠে নাজমুল হুদাকে বলল, ওকে একেবারে নিয়ে যেতে হলে কত টাকার বিনিময়ে দিবেন নাজমুল হুদা? শুভ্র মুখে নিজের নাম শুনে চমকে উঠল নাজমুল হুদা। তবুও বললেন, না থাক, একেবারে কি করতে দিব। আছে থাক এই চুক্তি, যা আছে থাক, তারপরে ভাববো। শুভ্র জানে নাজমুল হুদা প্রচন্ড লোভী একজন মানুষ, তা এতক্ষণে বুঝে গেছে সে। তাই শুভ্র বুদ্ধ করে বলল, দেখেন 20 লাখ দিব, 30 লাখ দিব, একে বাড়ি নিয়ে যায়। আর সমস্যা নাই, না দিলেও কি, 4 বছরের জন্য নিয়ে যাচ্ছি, এখন আপনার ব্যাপার। শুভ্রের কথা শোনার পর লোভে চোখ চিকচিক করে ওঠে নাজমুল হুদার। কোনো কিছু না ভেবে বলে দিলেন, হ্যাঁ নিয়ে যাও, আমি বাঁচি। শুভ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে একটা স্ট্যাম্পে একটা চেক এগিয়ে দিল। নাজমুল হুদা চেক হাতে নিয়ে দেখলো বড় বড় অক্ষরে লেখা 30 লক্ষ টাকা। তাই সে আর কিছু না পড়েই স্ট্যাম্পে স্বাক্ষর করে দিল। শুভ্র রহিমকে চোখের ইশারা করে সারা রুমে চলে গেল দফাদফ পা ফেলে। রুমের ভিতরে গিয়ে দেখলো মার্জিয়া চেয়ারে বসে বসে নকার স্যার মেঝেতে পড়ে আছে সারা। শুভ্রর রাগ আরো তরতর করে বেড়ে গেল। তবুও কিছু না বলে সারাকে কোলে তুলে নিল। শুভ্র গাড়ি এসে থেমেছে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। দারোয়ান গেট খুলে দিতেই শুভ্র ব্ল্যাক মার্টিসিজ গাড়ি থেকে ভিতরে ঢুকে গেল। শুভ্র গাড়ি থেকে নেমে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল। তারপর সারার হাত ধরে তাকে বের করলো আর রহিমকে বলে দিল কাজীর কথা। রহিম সাথে সাথে কাজী সাহেবকে আনতে গেল। সারার মাথায় প্রচন্ড ব্যথা করছে। সারা সব জানলেও এটা জানে না যে তাকে একেবারের জন্য নিয়ে এসেছে শুভ্র। শুভ্রের হাত ধরে বাড়ির ভিতরে ঢুকতে শুনতে পেল একটা বাচ্চার কান্নার শব্দ। শুভ্র সারাকে ডাইনিং এ সোফায় বসে রহিম চাচার বউয়ের কাছ থেকে ধরে গিয়ে উরুকে নিয়ে আসলো। তবুও যেন উরুর কান্না থামছে না। শুভ্র সমস্ত ডাইনিং পায়চারি করা শুরু করলো। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো। ততক্ষণে বাবার কোলে ছোট্ট উরু ঘুমিয়ে গেছে। শুভ্র অরুকে রহিম চাচার বউয়ের কাছে দিয়ে সোফায় বসে পড়লেন। কাজী সাহেবের সাথে কথা বলে বিয়ে পড়াতে বললেন। সারা চমকে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, বিবিএ মানে? শুভ্র কিছু না বলে আবারও কাজের সাথে কথা বলা শুরু করলো। সারা আবারও জিজ্ঞাসা করলো, কি হলো বললেন না? এবার শুভ্র সবার দিকে তাকিয়ে বলল, আমি চাই আমার মেয়ে 4টা বছর তার মায়ের কাছেই থাকুক, তাই তোমাকে বিয়ে করছি। আর ওই বাড়ি তো আর তোমার আপন না। আমি খুব তাড়াতাড়ি তোমার আসল পরিচয় খুঁজবো, চিন্তা করিও না। আমার মেয়েটাকে একটু আপন করে নিও, এটুকু হলেই হবে। আর এটার জন্যই তোমাকে আনা। শুভ্র কথা শুনে সারা চোখ জল ভরে ওঠে, মাথা নিচু করে ফেলে চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। কাজী সাহেব বিয়ে পড়ান। 3 কবুলে আবদ্ধ হয়ে যায় 2টি প্রাণ। এখানে কি ভালোবাসা আছে নাকি শুধুই টাকার বিনিময়ে চুক্তি? কবুল বলে কাঁপা কাঁপা হাতে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেয় সারা। সে কখনো ভাবেনি তার জীবনেও এমন একটা দিন আসবে। অজানা একটা মানুষের কে প্রথম দেখে সেই প্রথম দিনে তার জন্য চুক্তির বউ হয়ে যাওয়া।
কাজে চলে গেল সব কাজ মিটিয়ে। টাকার বিনিময়ে সারার বয়স অল্প হলেও শুভ্র সেটা ঠিক করে দিয়েছে, কারণ সে চায় না পরে তাদের কোনো সমস্যা হোক। শুভ্র কোনো বিয়ে করছে সে নিজেও জানে না, শুধু এটাই জানে বিয়েটা একমাত্র চুক্তি। 4 বছর পর সে তার মেয়েকে নিয়ে বিদেশ চলে যাবে, তাই আর কোনো চিন্তা না করে সারার হাত ধরে সোফা থেকে উঠে সোজা দোতলায় চলে আসে। শুভ্র নিজের রুমে সারাকে নিয়ে এসে শুভ্র নিজের রুমে সারাকে নিয়ে এসে সারার হাতে একটা শপিং ব্যাগ দেয়। সারা খুলে দেখে তার ভিতরে একটা লং ফ্রক, হালকা গোলাপি রঙের সাথে ওড়না আছে। সারা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র বলে ওঠে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতে বলি। দুপুরে তো না খেয়ে ঘুমিয়েছিলে, শুনলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, ড্রেস চেঞ্জ করে আসো। শুভ্রের কথায় যেমন সারার লজ্জা পেল, তার চেয়ে বেশি কষ্ট হলো তার। সারা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। শুভ্র চলে গেল নিজের মেয়ের কাছে। সারা ওয়াশরুম থেকে দরজায় ফিট ঘেঁষে দাঁড়িয়ে আছে আর ভাবছে, আর কখনো ওই বাড়িতে যাওয়া হবে না। মামা বলেছিল আমার নাকি বাবা মা মারা গেছে, কিন্তু তারা তো আমাকে মেলায় পেয়েছিল, তাহলে কি আমার পরিবার এখনো আছে? আচ্ছা, শুভ্রা আমাকে বিয়ে কেন করলো? আচ্ছা, আমি বাচ্চাটার মা হয়ে উঠতে পারবো তো? গ্রামে তো থাকতে তো পাপি আপার মেয়ে কত রেখেছি, কত গালে তুলে খাওয়াইছি। আমি নাকি বড় হয়ে গেছি, সবাই বলতো। আমি তো সব পারি। নিজের মনের কথায় নিজেই হাসলো সারা। তারপর হাত মুখ ধুয়ে গায়ে জড়িয়ে নিল শুভ্র দেওয়া জামাটি। তারপর মনে মনে একটু হাসলো। আজ থেকে তার নতুন জীবন, অভিনয়ের জীবন, মা হওয়ার অভিনয়। সারা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো শুভ্রর কোলে বাচ্চাটি। সারা বাচ্চাটির দিকে যেতে গেলে শুভ্র বলে, যাও, চুলগুলো আছড়িয়ে খেয়ে নাও। সারা তাই করলো, তবে খেলো না। শুভ্র জিজ্ঞাসা করলো, বলল, না খাওয়ার অভ্যাস আছে, খিদে নেই। তারপর বাচ্চাটির দিকে হাত বাড়ালে শুভ্র উরুকে সারার কোলে দেয়। ছোট্ট 1 মাস বয়সের উরু তখন ড্যাব ড্যাব করে সারার দিকে তাকিয়েছে। হঠাৎ মুচকি হেসে উঠল সারা, সাথে সাথে উরুও হাসলো। শুভ্র সারার উদ্দেশ্য বলল, আজ থেকে ও তোমার মেয়ে, তুমি ওর আম্মু, বুঝছো? সারা উরুর মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। শুভ্র বলল, ওর নাম কি বলো তো? সারা এবার শুভ্রের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, যেহেতু আমাকে ওর মা হতে নিয়ে এসেছেন, সেহেতু ওর নাম জেনে কি করব? একটাই পরিচয়, ও আমার মেয়ে। এটুকু বলতে যেন নিজের সমস্ত শক্তি ফুরিয়ে গেল সারার। শুভ্র বুঝে মুচকি হাসল। মনে মনে ভাবল, মেয়েটা ছোট হলেও ম্যাচিওর আছে। আমার ছোট্ট রাজকন্যাকে ভালো রাখলেই হলো। সারা শুভ্রকে অরুর মায়ের কথা জিজ্ঞাসা করলে শুভ্র কিছু বলল না, শুধু বলল, সময় হলে বলবো। বলেই খাবারের প্লেটটা হাতে নিল শুভ্র। তরকারি দিয়ে ভাত মেখে সারার মুখের সামনে ধরতে সারা অবাক দৃষ্টি শুভ্রর দিকে তাকালেন। শুভ্র সারার দিকে তাকিয়ে বাম হাত দিয়ে সারার হাতে অরুর ফিটারটা দিয়ে বলল, তুমি আমার মেয়েকে খাওয়াও, আর আমার মেয়ের মাকে আমি আমার মেয়েকে খাওয়াই। আজ থেকে আমার মাকেও দেখে রাখতে হবে, নয়তো আমার মেয়ের খেয়াল রাখবা কি করে? শুভ্রের কথা শুনে সারা চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে থাকলো। শুভ্র সারার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, শুধু কথায় প্যাচ প্যাচ করে কাঁদবা না, এটা বদ অভ্যাস। আমার মেয়েরও কিন্তু অভ্যাস হবে। এবার হা করো। শুভ্র কথা শেষ হতে সারার গালে এক লোকমা ভাত তুলে দিল শুভ্র। সারা চুপচাপ করে খাবার চিবুতে থাকলো আর অন্য হাত দিয়ে অরুকে খাওয়াতে থাকলো। শুভ্র মুচকি হাসি দিয়ে বলে উঠল, রাত 11টা ছুঁই ছুঁই। চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। বাতাসে মিশে আছে হালকা শীতলতা, যেন অজানা কোনো কিছু গায়ের উপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। দূরে কোথাও কুকুর ডাকছে অনবরত, হয়তো খিদের কারণে। কুকুরের সেই গেউ গেউ ডাকটা পরিবেশের নীরবতা কিছুটা ভেঙে দেয়, কিন্তু মুহূর্তে সব আবার শান্ত হয়ে যায়। আকাশটা আজ অপরূপ সুন্দর, তারাগুলো ঝিকঝিক করছে। মাঝে মাঝে কালো মেঘের সারাগুলোকে আড়াল করে দিচ্ছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলো কাঁপা কাঁপা জ্বলছে, সেও ক্লান্তিতে ঢলে পড়ছে। এই সুন্দর পরিবেশেও বাড়ছে এক অজানা লজ্জার শিহরণ।
দূরের আকাশে কে জানে তাকিয়ে আছে, সবকিছুই সে দেখছে। লজ্জায় নিজের হৃদস্পন্দন আরো বেড়ে যাচ্ছে ক্রমশ। সারাদিনের কথা সারার এক এক করে মনে পড়ছে, সে ততই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। তার ছোট্ট বুকে তার উরু ঘুমিয়ে আছে পরম আবেশে, যেন সে নিজের মায়ের বুকের গরম আভা পেয়েছে। সেই রাতে শুভ্র খাইয়ে দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত একইভাবে উরুকে নিয়ে খোলা বারান্দায় দোলনায় বসে আছে সে। তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা ঠান্ডা বাতাসে সে তার মাথায় দেওয়া কাপড়টা ফেলে দিল। সাথে সাথে এলোমেলো হয়ে গেল তার ঘন কালো রেশমি চুলগুলো। কিছু চুল মুখের সামনে পড়লো, কিন্তু সারা সরালো না। চোখের কোনো কোনো এক দুঃখের জল এসেও আসছে না শুভ্রের দেওয়া লজ্জার কারণে। কিন্তু মুহূর্তে সারার লজ্জারাঙ্গা মুখখানি চুপসে গেল। মনে পড়ল মামা বাড়ির কথা, তার যাওয়া শৈশবের কথা। সারা মনের অজান্তে বিড়বিড়িয়ে বলল, আমি মেয়েটা আসলে বোকা। এই অল্প বয়সে এমন খারাপ অনুভূতি যন্ত্রণার সাথে লড়তে হচ্ছে আমাকে। আমি কেন কখনো আমার বাবা মার বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করি নেই, মামা মামিকে কেন জিজ্ঞাসা করি নেই? তাদের কথায় সমস্তাদির কথা করা হয়েছে। আসলে বোকা আমি বললেই উঠে দাঁড়ালো। বারান্দার শেষ প্রান্তের গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। বুকের ভিতরে খুব সুনিপুণভাবে জড়িয়ে রেখেছে উরুকে। একদিনই খুব আপন মনে হচ্ছে বাচ্চাটাকে। ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে সারাকে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। হঠাৎ কোমরে কারো হৃৎস্পর্শ পেয়ে হকচকিয়ে যায় সারা। পিছনে ঘুরতে যেতে সারার কাঁধে উফরো মুখ রাখে। সারা বুঝতে পারে শুভ্র এসেছে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ সারার মনের মধ্যে কাল রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি 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 করছেন? কই কি করলাম? আমার মেয়েকে কি করছে তাই দেখতে আসলাম। ও ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। সে তো আমি জানি, আমার মেয়ে 10টার পরেই ঘুমিয়ে যায়। তো আবার তুমি কাঁদছো কেন? কই কাঁদছি, বাতাসে এমন হচ্ছে, সরেন ঘরে যাব। শুভ্র মুচকি হেসে বলে উঠল, সত্যিটা বলো, আমি কথা লুকানো পছন্দ করি না। সারা কিছু না বলে শুভ্রর হাত মাজা থেকে সরিয়ে ঘুরে দাঁড়াতে শুভ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, চলো রুমে যাই। সারাও সম্মতি জানাতে শুভ্র কোলে তুলে নেয় সারাকে। সারা হতভম্ব হয়ে যায়, জাপটে ধরে ঘুমন্ত অরুকে। শুভ্র বিছানায় এনে লাবিয়ে দেয় সারাকে। তারপর উরুকে খাটের এক পাশে শুইয়ে দেয়। তারপর সারাকে বলে, বলবা কেন কান্না করছো? না, তাহলে শুরু করা যাক। কি কি শুরু করবেন? ওই যে কালকের মতো কান্নার সিনারি, বলেই হেসে ওঠে শুভ্র। সারা লজ্জায় লাল নীল আকাশে উড়ে যায়। কান দিয়ে গরম ধোঁয়া উঠছে। কি লজ্জাটা না দিল লোকটা। ইস, সারার এখন লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। সারা এক এক মনে পড়তে থাকলো কাল রাতের সব ঘটনা। সারা আবার কল্পনায় ডুব দিল। ভাবতে লাগলো সেই গয়াতনা গুলো, ফ্ল্যাশব্যাক। ওরও অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। শুভ্র সারাকে বলল, তুমি বসো, আমি আসছি বলে শুরু দরজা খুলে বাইরে চলে যায়। সারা গ্রামে একটা বান্ধবী ছিল, যাকে বলে গলাই গলাই বাপ। নাম লামিয়া। আরো 1 বছর আগে বিয়ে হয়েছে তার। সেজন্য সারার সাথে অনেক কিছু শেয়ার করেছিল। সেহেতু সারা অনেক কিছুই ধারণা রেখেছে। সারার অল্প স্বল্প ভয় করছে। এই তো শুভ্র যখন বাইরে ছিল, তখন একজন কাজের মহিলা এসে বলে গেল, আজ স্বামী যা বলে সব শুনতে, কথা বেশি না বলতে। সারার ভাবনার মাঝে শুভ্র রুমে এসে দরজা লাগিয়ে দিল ঠক করে। তারপর এলো সারার সামনে দাঁড়িয়ে একটা শপিং ব্যাগে সারার হাতে দিয়ে বলল, এটা বাসর রাতের গিফট, দেখো তো পছন্দ হয় কিনা। সারা শুধু হা করে তাকিয়েছে। শুভ্র আঙ্গুল দিয়ে তুড়ি দিয়ে সারার ধ্যান ফিরিয়ে বলল, এই যে ভাবনার রানী, আমি ফ্রেশ হয়ে আসি, পছন্দ হলে জিনিসগুলো পরিয়ে বলে শুভ্র টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সারা কিছুটা লজ্জা পেয়ে গেল, কারণ আগে কখনো কেউ তাকে গিফট দেয়নি, আর এইভাবে লজ্জাও দেয়নি। সারা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে শপিং ব্যাগটা খুললো। ব্যাগের ভিতরে 3টা বক্স। সারা এক এক করে বক্স খুললো। একটাই সোনার কানের, আর একটাই সোনার 1 জোড়া বালা, আর একটা বক্সে মেকআপ সামগ্রী।
সারা কিছুটা অবাক হলো যে শুভ্র এত জিনিস চিনল কি করে। তারপর বলল তার তো আগেও স্ত্রী ছিল, অরুর আসল আম্মু, তাই হয়তো চিনে। সারা চোখে হালকা কাজল দিলে, সাথে ঠোঁট হালকা গোলাপি লিপস্টিক, আর কিছু দিল না। তার মতে মানুষ কি রাতে সাজে? রাতে সেজে কাকে দেখাবে? আগে তো শুধু ঈদের দিন সারা স্বাস্থ্য, তাও বিকেলে একটু তাছাড়া কখনো বের হতে দিত না মামি। প্রায় 15 মিনিট পর লম্বা শাওয়ার নিয়ে বেরোলো শুভ্র। খেয়াল সারা খেয়াল করলো ভিজে চুলগুলো থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে গায়ে। তার ইয়াশ কালারের একটা শার্ট আর একটা ফোর কোয়ার্টারের ব্ল্যাক ট্রাউজার। গলার দিকে কয়েকটা বোতাম খোলা থাকায় শুভ্রর লোমশ বুকের কিছুটা অংশ দৃশ্যমান। শার্টের হাতা ফোল্ড করে কুনি পর্যন্ত গুটানো, টাওয়েলটা গলায় ঝুলিয়ে চুল মুছতে সারা মুগ্ধ হয়ে গেল শুভ্রকে দেখে। শুভ্র টাওয়েলটা বারান্দায় দিয়ে এসে সারার দিকে চাইলে শুভ্রের চোখ জোড়া আটকে গেল সারার মুখে। ইস কি মায়া! শুভ্রর খুব ইচ্ছে করছে মেয়েটাকে নিজের করে পাবার। ইচ্ছে করবেই না কেন, মেয়েটা যে মারাত্মক সুন্দরী। সুন্দর টানা টানা দুটো চোখ, হালকা গোলাপি চিকন ঠোঁটজোড়া, দুধে আলতা গায়ের রং, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সারাকে। গোলাপি ফ্রকটাতে শুভ্রকে অবাক করে দিয়ে সারা বলে উঠল, আপনি আমার দিকে এভাবে কি দেখছেন? শুভ্র শুকনো ডোক গিলে বলল, কই কিছু না তো। তাহলে এভাবে তাকিয়েছিলেন যে? সারা ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। শুভ্র প্রসঙ্গ বদলাতে বলে ওঠে, তুমি চুরি পরা নাই কেন? আসো পরিয়ে দেই। সারা বেশ বুঝলো শুভ্র কথা লুকাচ্ছে, তাও কিছু বলল না। শুভ্র আবার বলল, কই দাও পরিয়ে দেই বলে শুভ্র ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। সারার দিকে তাকাতে সারা বলে ওঠে, চুরি পরলে বাবুর গায়ে লাগবে। আমি দেখেছি যাদের ছোট বাবু থাকে তারা চুরি পরে না, আর আমিও চাই না বাবুর ব্যথা লাগুক। সারার কথা শুনে শুভ্র একটু অবাক হলো, সাথে খুশিতে তার মন ভরে গেল। কেননা এই ছোট্ট মেয়েটা তার অরুর কথা ভাবছে। বিয়ে হয়েছে 6 ঘন্টাও হয়নি, তার আগেই সারা উঠে দাঁড়িয়ে শুভ্রের সামনে থেকে যেতে নেবে, ঠিক তখনই শুভ্র সারার হাত ধরল। সারা চমকে উঠল। শুভ্র সারাকে জিজ্ঞাসা করলো, আমি তোমার কি হই? সারা কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, আপনি তো আমার স্বামী। শুভ্র শুভ্র স্পর্শে সারা সমস্ত শরীর কাঁপছে। শুভ্র আবার জিজ্ঞাসা করলো, অরু তোমার কি হয়? সারা এবার একটু বিব্রত বোধ করলো। সে কি উত্তর দেবে পেল না। ঠিক তখনই শুভ্র সারার কাঁধে হাত দিল। সারা শরীর সারা শরীর বিদ্যুৎ বেগে কেঁপে উঠল। তারপর শুভ্র বলল, নিজের না ভাবলেও মেয়ে ভেবো। ও এখনো ছোট্ট, আমি জানি তুমি অনেক বুঝো। মেয়েটা আমার মা হারা, তুমি ওর সেই মা হয়ে থেকো। আমার আর কিচ্ছু চাই না, তুমি ওকে কখনো বুঝতে দিও না ওর মা নেই। তুমি যা চাইবে তাই পেয়ে যাবে, শুধু এই কথাটা রেখো। সারা মিহি কণ্ঠ বলল, আমি নিজের মেয়ের মতোই বড় করব। শুভ্র কথাটা শুনতে পেয়ে মুচকি হাসলো। শুভ্র সারাকে বলল, যাও সব গুছিয়ে শুয়ে পড়ো, আমি বারান্দায় যাচ্ছি। সারা কিছু না বলে ড্রেসিং টেবিলের উপর থাকা বক্সগুলো গুছিয়ে রাখতে যেতেই শুভ্র সারা চালচলন খুব মনোযোগ দিয়ে দেখে নিল। না, শুভ্র আর পারছে না, নিজের প্রতি কন্ট্রোললেস হয়ে যাচ্ছে। নিজের বিবেক যতই বোঝাক মেয়েটা বাচ্চা, কিন্তু মন তো অবাধ্য। শুভ্রর মাথায় নেশা চড়ে গেলে, এ কোনো খারাপ নেশা না হলো নিজের বিবাহিত হালাল স্ত্রীকে কাছে পাওয়ার নেশা। সারা ড্রেসিং টেবিলের কাছ থেকে পিছনে ফিরতে সারা শুভ্রর বুকের সাথে ধাক্কা খেল। লম্বায় সারা শুভ্রর বুক পর্যন্ত। সারা কিছু বুঝে ওঠার আগে শুভ্র সারাকে হুট করে কোলে তুলে নিল। সারা কিছুটা চমকে গেল। কিছু বলার আগে শুভ্র তাকে খাটে শুইয়ে দিল। শুভ্র উঠে অরুকে আস্তে করে তুলে বেড সাইডে রাখা দোলনার মাঝে রেখে দিল। পরম শান্তিতে ঘুমিয়ে আছে অরু। শুভ্র নিজের শার্টের বোতাম খুলছে, আর এদিকে সারা সমস্ত শরীর কাঁপছে অজানা এক আতঙ্কে। সারা ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। সরে যাবে সেই বুদ্ধিটাও সারার মাথায় আসেনি। তখন সারা পুরো হতবাক হয়ে গেল। শুভ্র নেশাভরা চোখের দিকে তাকিয়ে। সে জানে এই আজ তার সর্বনাশ খেলা, তবুও চোখ সরাতে পারল না। শুভ্র শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে সারা সরে যাবে, ঠিক তখনই শুভ্র তার শরীরের সমস্ত বর সারার উপর ছেড়ে দিল। সারা কাঁপা কাঁপা বয়ে জড়িত কণ্ঠে বলে উঠল, কি করছেন? সারার মুখ দিয়ে আর কথা বের হলো না। শুভ্র সারার গোলাপি
ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। শুভ্র সারার ঠোঁট ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ পর সারা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। শুভ্র এবার সারার কাঁধে ঠোঁট ছোঁয়াতে লাগলো। সারা কেঁপে উঠল। শুভ্র এবার সারার ওড়না সরাতে সারা কেঁদে উঠল। সারার কান্না শুভ্রের কান অব্দি গেল না। সে সারাকে কাছে পাওয়ার নেশায় মগ্ন। সারার সমস্ত শরীর বিচরণ করছে শুভ্র। ঝাঁপিয়ে পড়ল নিজের রাজত্ব স্থাপনে এক চতুর্ষী কন্যার উপর। সারা এক সময় শুভ্রের দেওয়া ভালোবাসা নামক যন্ত্রণায় জ্ঞান হারালো। সূর্য মামা এখনো উঠে নাই। চারিদিকে ঘোর অন্ধকার। শরীরের অসম্ভব ব্যথার কারণে ঘুম ভেঙে যায় সারার। শুভ্র ঘুমিয়ে আছে সারার ছোট্ট বুকের ওপর। সারার হাতের পাশেই ঘুমাচ্ছে অরু। তবে অবাক হলে এটা দেখে যে সারার বুকের দুধে মুখ দিয়ে রেখেছে অরু। সে বুঝলো অরু কোথা থেকে এলো, কারণ রাতে তো দোলনায় ছিল। এখন বেশ বুঝতে পারছে এটা শুভ্রর কাজ। সারা একটু বিরক্ত হলো, তবুও কিছু বলল না। সারা অস্তিত্ব হচ্ছে প্রথমত অরু তার বুকের দুধে মুখ দিয়েছে, যদিও কিছু আসবে না, তাও শুদ্ধ কাজটা করেছে। দ্বিতীয় শুভ্র খোঁচা খোঁচা দাঁড়িয়ে আর ঘন ঘন গরম নিঃশ্বাস তার বুকে আছড়ে পড়ছে। গতকাল রাতের কথা চিন্তা করতে সারা শুকনো ডুব গিলল। এখন যতটা শান্ত মায়াবী শুভ্রকে দেখছে, কাল রাতে ঠিক তার দ্বিগুণ বেপরোয়া নেশালো শুভ্রকে দেখেছিল সে। বস্ত্রহীন শুভ্রকে কল্পনা করতেও বুক কেঁপে ওঠে সারার। কাল রাতে শুভ্রর কিছু আকুলতার সেই কণ্ঠস্বর ও ঘন নিঃশ্বাসের শব্দ এখনো কানে বাজছে। সারা কাল এক পাগল শুভ্রকে আবিষ্কার করেছে। ভিতর ভিতর মায়াদরদ ছিল না। শুকনো ডুব গিলে ঘাড় ঘুরিয়ে অরুর দিকে তাকায় সারা। তারা তিনজন এক কম্বলের নিচে। সারার গায়ে শুভ্রর সেই অ্যাশ কালারের শার্ট, উপরের বোতামগুলো সব খোলা। তার মাঝে বাপ মেয়ের রাজত্ব। সারা কষ্টের মাঝেও একটু হাসে। সারা ছোট হাত জোড়া চলে যায় শুভ্রের চুলের বাজে। শুভ্র দুহাত দিয়ে আঁকড়ে ঘুমিয়ে আছে সারার বুকে। সারা ফিসফিস করে বলে, খুব খারাপ মানুষ আপনি, আমারও অনেক কষ্ট দিছেন। সারার কথা শুভ্রর কানে যায় না, কারণ শুভ্র গভীর ঘুমে আচ্ছন্ন। সারা উঠতে গেলেও উঠতে পারে না। বিড়বিড় করে বলে, বাড়িতে কি বালিশ নেই? আমার বুকের উপর ঘুমাইছে, কি লোক রে বাবা। তারপর সারার আবার মনে হয় অরুণ মায়ের কথা। আচ্ছা, শুভ্র কি তার সাথেও এমন করতো, এভাবে ঘুমাতো? ঘুম থেকে উঠলেই শুভ্রকে জিজ্ঞাসা করবে অরুণ মায়ের কথা। সে কই, কেন নেই এখানে? সকাল 7টা শুভ্র উঠে গোসল করে সারাকেও গোসল করিয়েছে। সারা গোসল করতে গিয়ে পড়ে যায় আর এক বিপদে। পানি পড়ার সাথে গা জ্বলে ওঠে। সারার পুরনো ক্ষত নতুন করে উঠছে। শুভ্র সারাকে কোনো মতো গোসল করে এনে বেডে শুইয়ে দিয়েছে। তারপর ব্যথার ওষুধও ফিল খাইয়ে দিল সারাকে। সারা কেন কোনো কথা না বলে খেয়ে নিল। শুভ্রর খুব খারাপ লাগছে সারার জন্য। তার জন্যই এসব হলো। নিজেকেই নিজে মনে মনে গালি দিল কয়েকটা। তারপর অরুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ্র মুচকি হাসি দিল। ভোর রাতে যখন অরু কাঁদছিল, তখন শুভ্র উঠে অরুকে ফিডার খাওয়ায়। তখন তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে চুপচাপ অরুকে সারার পাশে নিয়ে গিয়ে সারার বুকের দুধ খাওয়াতে থাকে। জানে কিছু আসবে না। শুভ্রর এটা করার কারণ যাতে অরু কখনো সারাকে নকল মা না ভাবে। অরু যখন রেসপন্স করছিল, তখন অরুকে সারার বুক ঘেঁষে শুয়াই দিয়েও সেও সারার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। সারা এমন একটা মেয়ে যে গভীর কষ্ট পেলেও হাসি মুখে মেনে নিতে পারে। কারণ সে ছোট থেকে মামা বাড়ি না থাকলেই মামি হুট মারত, মাঝে কেটে রক্ত বের হয়ে যেত, তাও কখনো রক্ত জমে কালো হয়ে যেত। সেজন্য সারা শুভ্রর দেওয়া কষ্টে মুখ বুজে নিজের গভীরে লুকিয়ে নিল। হাসি এনে নিল মুখে। সারার একটা কথা, হাসি হলো সবকিছুর সমাধান। কাউকে দেখানো নিজের কষ্টটা দেখাতে নেই। মানুষ উপহাস করবে। শুভ্র সারাকে সকালের নাস্তা করাতে নিচে নিয়ে গেল, যদিও সারা খুঁড়িয়ে হাসছে। শুভ্র চোখ ফাঁকি দিতে চাইল, তবুও পারল না। সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তারপর সোফায় বসতে যেতেই অরু কেঁদে উঠল শুভ্রর কোলে। শুভ্র তখন খাওয়া বাদ দিয়ে অরুর ফিডার হাতে নিতে সারা বলে ওঠে, আপনি খেয়ে নিন, ওকে আমার কাছে দিন, আমি খাইয়ে দিব। শুভ্র কিছু না বলে অরুকে সারার কোলে দিয়ে গেল।
হাতে অরুর ফিডারটা দিতে শুভ্র চোখ গেল সারার ঘাড়ে কালছিটে পড়ে গেছে। কতটা নির্মম হয়েছিল সে কাল রাতে। শুভ্র নিজে মনে মনে অনুশোচনা করতে থাকে আর সিদ্ধান্ত নিয়ে নেয় আর ভুল ক্রমে সারাকে স্পর্শ করবে না, কারণ সারা খুব ছোট বাচ্চা একটা মেয়ে, তাকে কি ভাবছে সে জানে না। অরুর কান্নার বাস্তবে ফিরে সারা সামনে বসে অবাক চোখে তার দিকে তাকিয়েছে শুভ্র। অরু হকচকিয়ে গেল কিছুটা। শুভ্র তুড়ি বাজিয়ে সারাকে বলল, কি ভাবছিলা? সারা কোনো জবাব দিতে পারে না। সে কি করে বলবে? সে কাল রাতের ভাবনায় বিভোর ছিল। শুভ্র অরুর মুখে ফিটের দিয়ে সারাকে বলে, নিস্তব্ধ পরিবেশ। শীত আসবে আসবে ভাব, কিছুদিনের মধ্যেই শীত পড়ে যাবে। এখনই রাতে ঠান্ডা লাগে। খোলা জানালা দিয়ে ফিরফির করে হাওয়া ঢুকছে। ছাদের উজ্জ্বল আলো এসে পড়ে সারার মুখের উপর। সারা চোখ মেলে তাকায়। ওরুকে ঘুম পাড়া ছিল। সে তার পাশে বালিশে আতশোয়া হয়ে মোবাইল দেখছে। শুভ্র সারা একটু নড়ে উঠতেই শুভ্র উঠে বসলো। সারা চোখ ছোট ছোট করে তাকাতেই শুভ্র বলে উঠল, এখন একটু দোলনায় শোয়াই দাও, নয়তো তোমার হাত ব্যথা করবে। সে সন্ধ্যা থেকে কোলে করে রেখেছ। সারা শুভ্রের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ল। তার ভয় সংযত কণ্ঠে বলে উঠল, আপনি অরুর আম্মুর ব্যাপারে বলবেন বলেছিলেন, এখনো বলেন নাই। শুভ্র কিঞ্চিত হাসলো সারার কথা শুনে, তারপর অরুর মুখে টুপ করে চুমু খেল। অরু ঘুমের মাঝে নড়ে উঠল, যার মানে সে বিরক্ত হয়েছে। সারা শুভ্রর এমন কাজ দেখে বলল, কি করছেন? মেয়েটা আমার মাত্র ঘুমিয়েছে আর আপনি ওকে তুলবেন? শুভ্র ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, মেয়েটা কার? সারা এবার বিড়ম্বনায় পড়ে গেল। কি উত্তর দেবে সে? তার তো বাচ্চা অনেক পছন্দের। সেই ছোট থেকে পাশের বাড়ির মারিয়াকে সময় পেলে কোলে নিয়ে ঘুরত। আর অরু তো একেবারে তার কোনো কাজ নেই অরু ছাড়া। তাই তো অরুকে নিজের মেয়ে মনে করেছে। সারার কথা বলতে না দেখে শুভ্র হাসলো। শুভ্র হাসলে গালে টুল পড়ে, গোলাপি ঠোঁট জোড়া, নিচের ঠোঁটের কোনায় কালো কুচকুচে একটা তিল। যে কোনো মেয়ে এক দেখায় শুভ্রের প্রেমে পড়তে বাধ্য। শুভ্র বুঝে গেল সারা এমন প্রশ্নের জন্য প্রস্তুত না। তাই আস্তে করে সারার ঘাড়ে হাত রেখে সারা তাকায় শুভ্রর দিকে। শুভ্র সারার থুতনিতে হাত রেখে বলে, আমি এটাই শুনতে চেয়েছিলাম অরু, তোমার মেয়ে। আর আমি ওর বাবা, এতে কোনো সংকোচ রাখবে না। শুভ্রর কথায় সারা কিছুটা স্বস্তি পেল। সে তো ভয় পেয়ে গেছিল শুভ্র আবার এই নিয়ে তাকে বুকে টুকে কিনে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার ভুল ধারণা ভেঙে দিল। শুভ্র সারার দিকে এক পলক তাকিয়ে অরুর মুখের দিকে তাকালো, তারপর বলা শুরু করলো, আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টারে পড়ি তখন আমার পরিচয় হয় অহনার সাথে। হুট করে ফ্রেন্ডশিপ, তারপর প্রেমে। এই যে এই বাড়িটা দেখছো, দীর্ঘ 3 বছর আগে আমার সপরিবার সিলেটে শিফট হয়। আমার অরিজিনাল জন্মস্থান সিলেটে। আচ্ছা বাদ দাও, এগুলো পরে বলবো, আসল কথায় আসি। শুভ্রর কথা ঘুরানো দেখে সারা ভ্রু কুঁচকে গেল, তাও মন দিয়ে শুনতে থাকলো শুভ্রর বলা কথাগুলো। শুভ্র আবার বলতে শুরু করলো, আমার আর রহনার ব্যাপারে সবাই জানতো। আমাদের বিয়ে পারিবারিকভাবে না হলেও সবার মত ছিল 2 বছর আগে আমি আমার ব্যবসা নিজের হাতে নিয়ে ঢাকার যে শাখা আছে ওটা সামলাতে শুরু করি। আমার আর রহনার সংসার খুব ভালোই যাচ্ছিল। তার ভিতরে অরু আসে গর্বে। কিন্তু কি জানো, অরু ব্যাপারে আব্বু আম্মু ছাড়া আমার পরিবারে কেউ জানে না। সারা হঠাৎ জিজ্ঞেস করে উঠলো, তারপর কি হলো অহনা আপু? শুভ্র আবার বলা শুরু করলো, অরু যখন 4 মাসের গর্ভে অহনা, তখন আমার সিলেট চলে যায়। আমাদের ছোট সংসারে কোনো কিছুর অভাব ছিল না জানো। আমাদের সংসারে ভালোবাসা ছিল, সময় নদীর স্রোতের মতো বহমান, খুব তাড়াতাড়ি বয়ে যায়। তার মাঝে অরু দুনিয়াতে এলো। সেদিন আমাদের খুশি কে দেখে? অরু তার দাদা দাদিকে এখনো দেখে নাই। সারা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে অহনা আপু কোথায়? শুভ্র মুচকি এসে উঠে দাঁড়ালো, তারপর সারার দিকে তাকিয়ে বলল, ও নেই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর কিছু বলতে চাই না, বাদ দাও বলেই শুভ্র বারান্দায় চলে যায়। এদিকে সারা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সারা খুব কোমল হৃদয়ের মেয়ে, তার খুব কষ্ট হচ্ছে ওর জন্য। এই বাচ্চা মেয়েটা জানে না তার মা নেই। সারা চোখের পানি হাতের তালু দিয়ে মুছে বলল, আমি আছি তো অরুর মা, আমি আমার মেয়ে ও। দূর থেকে শুভ্র সারার কথা শুনে শব্দহীন তৃপ্তির হাসি হাসলো। শুভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল,
আমাকে মাফ করে দিও সারা, আমি চেয়েছিলাম অরুকে নিজের মেয়ের মতো ভালোবাসো, তাই এই কথাগুলো বলছি। আমি চাই না অরুর আসল সত্যি তুমি জেনে ওকে মায়ের স্নেহ থেকে অবহেলা করো। হয়তো করবে, ভালোবাসবে, জানি না কি হবে। প্রায় ঘন্টাখানেক পর শুভ্র ঘরে আসলো। এসে লাইটে নিভিয়ে খাটের দিকে তাকালো। অরুকে বুকের মাঝে নিয়ে সারা গভীর ঘুমে তলিয়ে গেছে। শুভ্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সারার মুখের দিকে। নিতান্তই বাচ্চা মেয়েটা, যদিও ম্যাচুরিটি আছে, তবে সব বুঝে, কিন্তু সব মানিয়ে নিতে জানে। তবুও বয়সের ফারাক তো অনেক। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর সোফায় গিয়ে সুরে বলল, কারণ সে জানে সারার পাশে গেলে সে নিজের মধ্যে থাকে না, নেশাক্ত হয়ে যায় সারার নেশায়। ফজরের আজান হচ্ছে চারিদিকে, চারিদিকে কালো অন্ধকার কমে আসছে। সূর্য মামা হয়তো উদয় হবে একটু পরে। অরুর কান্নায় ঘুম ভেঙে যায় শুভ্রের। চোখ ডলতে ডলতে সোফা থেকে উঠে আসে খাটের কাছে, তারপর অরুকে কোলে নিয়ে পায়চারি শুরু করে। শুভ্র সারার দিকে তাকিয়ে দেখে সে এখনো গভীর ঘুমে বালিশে মাথা রেখে গুটি গুটি মেরে শুয়ে আছে, পা গুটিয়ে বিড়াল ছানার মতো। শুভ্র একটু চোখ ছোট করতে দেখতে পেল চোখ ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। শুভ্র হেসে ফেলল। সারা কিউট মায়াবী মুখের দিকে তাকিয়ে শুভ্র অরুকে কোলের মধ্যে ভালোভাবে নিয়ে সারার পাশে বসে টুপ করে সারার ঠোঁটে একটা চুমু খেলো। সারা কিছু বুঝলো না। শুভ্র এবার অরুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শুভ্র নিচে এসে কিচেনে চলে গেল, তারপর অরুর জন্য দুধ গরম করলো। সেটা ফিটারে বুড়ো অরুকে খাওয়াতে থাকলো। শুভ্রের এখন আর আগের মতো ঘুম হয় না। সব সময় মনে হয় এই বুঝেই তার মেয়ে কান্না করলো খিদের জন্য। সারাকে নিয়ে এসেছে অরুর জন্য, যদিও সে জানে অরু সারার কাছে খুব নিরাপদ। তবুও শুভ্র মনে মনে সিদ্ধান্ত নেয়, হোক না 4 বছরের মা, 4 বছরের বউ, আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব। ও একটা পরিবার পাবে, আর আমার মেয়েটাও নিজের পরিবার পাবে। শুভ্র সিদ্ধান্ত নেয় আজকে সে তার পরিবারের সাথে কথা বলবে। হয় তারা এখানে আসবে, নয়তো সারা আর অরুকে নিয়ে তারা সিলেটে যাবে। অরু শুভ্র কোলে খেতে খেতেই ঘুমিয়ে পড়ে। অরুর ঘুম খুব গভীর। শুভ্র জানে এখন তার মেয়ে ঘুমালে 10টার আগে উঠবে না, তাই নিশ্চয়তাই রুমে এসে অরুকে দোলনায় শুইয়ে দিল। শুভ্র তারপর ফ্রেশ হয়ে এসে সারাকে ঘুম থেকে জাগালো নামাজের জন্য। সারা উঠতে না চাইলে শুভ্র টেনে বুকের মধ্যে নিয়ে অসংখ্য চুমু দিল। সারা মুখ হবে। সারা চোখ মুখ কুচকে উঠে মাথায় ওড়না দিয়ে ওয়াশরুমে চলে যায় উজু করতে। তারপর দুজনে একসাথে নামাজ পড়ে নেই, কিন্তু দুজনের মোনাজাতে মনের ছাওয়া ছিল আলাদা। আজ সারার অনেক আনন্দ লাগছে। সকাল সকাল হয়তো সে এত খুশি কখনো হয়নি। তার মামা এসেছে, হাতে দুটো ব্যাগ। সারা ভেবেছিল যদিও আপন না, তাও মায়া করে হয়তো তাদের নিতে এসেছে। সারা অনেক খুশি খুশি শুভ্রকে রুমে এসে বলল, তালুকদার সাহেব জানেন আজ মামা এসেছে, নিচে বসে আছে। আমি দরজা খুলতেই দেখি মামা দাঁড়িয়ে আছে। দেখেন আমাদের নিতে এসেছে। বিয়ের পর তো মেয়েদের আবার বাপের বাড়ি যেতে হয়, তাই নিতে এসেছে। শুভ্র অফিসের ফাইল চেক করছিল খাটের উপর বসে। বয়াত্র তখন সারার কথা শুনে সারার সাথে নিচে আসে। সারা আসতে চায়নি। সে বলছে, আরে আমি অরুর জামা কাপড়গুলো ব্যাগে ভরে নিই, আমরা যাবো তো, তাহলে বেশি সময় লাগবে না গুছাতে, আপনি যান, আমি আসছি। শুভ্র কিছু না বলে মুচকি হেসে বলল, পাগলি। সারা কিছুটা লজ্জা পেয়ে ওড়নায় কোনা দিয়ে মুখ ঢেকে রুমে চলে গেল। এদিকে শুভ্র নিচে নেমে এসে সোফায় বসলো, তারপর নাজমুল হুদার সাথে কথা বলা শুরু করলো। এদিকে রুমে সারা বেছে কয়েকটা অরুর জামা, ছোট কম্বল, অরুর যাবতীয় জিনিস সব একটা লাগেজে ভরে নিল। আর তার তো মাত্র কয়েকটা জামা এখানে, সেগুলো কি করবে? মামা বাড়ি আছে। তার মামা চলে যাচ্ছে তাদের না নিয়ে। সারা দৌড়ে গেল, গিয়ে মামাকে জড়িয়ে ধরল পিছন থেকে। শুভ্র চমকালো, সোফা থেকে উঠে দাঁড়ালো, সাথে সাথে খুব খুব
মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। সারা নাজমুল হুদাকে বলল, একে মামা চলে যাচ্ছ, আমাদের নিয়ে যাবে না? আমি তো গুছিয়ে নিয়েছি, এই ব্যাগ নিয়ে আসলেই হবে। সাথে সাথে নাজমুল হুদা সারাকে ছাড়িয়ে বললেন, আমি তোকে নিতে আসিনি, তুই আমার ঘাড়ে বোঝা ছিলি, সেটা শুভ্র নিয়েছে এখন। তোর জিনিসপত্রগুলোও যেন বোঝা, তাই দিতে আসলাম। আর আমি তোর কোনো মামা টামা না, তোকে পেয়েছিলাম মেলায়, আগুন লেগেছিল, পরিবার তুই খেয়েছিলি, তারপর আমাদেরও খাচ্ছিলি বলে সারাকে ধাক্কা দিয়ে গট গট করে বেরিয়ে গেল নাজমুল হুদা। সারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজমুল হুদার দিকে। সারা স্তম্ভ হয়ে গেছে। শুভ্র সারার পাশে এসে দাঁড়ায়, সারার ঘাড়ে হাত দেয়। সারা নিচ্ছুপ, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত, পাথর হয়ে গেছে সে। শুভ্র বুঝলো আঘাতটা বেশি হয়ে গেছে, যা সহ্য করতে পারে না সারা, তাই এমন ইমোশনলেস হয়ে গেছে। শুভ্র ডেকে উঠলো, সারা স্যালাইন চলছে, চোখ বেয়ে পড়ছে ধারাবাহীন নোনা জল। সে এই শোকটা নিতে পারেনি, লজ্জায় কষ্টে পাথর হয়ে গেছে সে। শুভ্র তখন সারাকে কোলে করে রুমে নিয়ে আসে, তারপর ডাক্তারকে কল দেয়। সাথে সাথে ডাক্তার এসে চেক আপ করে সারাকে অনেকক্ষণ দেখার পর সারাকে স্যালাইন দিয়ে দেয়। তারপর বলে, রোগীর হয়তো কোনো কারণে খুব কষ্ট পেয়েছে, যার কারণে স্ট্রোকও করতে পারতো, কিন্তু ভাগ্য ভালো থাকায় ভালোর উপর দিয়ে গেছে। দম ছাড়েন ডাক্তার ইলিয়াস, শুভ্রর পারিবারিক ডাক্তার সে। ডাক্তারের কথা শুনে শুভ্র কিছুটা অবাক হয়ে, এতটুকু কারণে একটা মেয়ে এত কষ্ট পেতে পারে তার ধারণা ছিল না। শুভ্র ডাক্তারকে বলে, এখন কি করব? ডাক্তার ইলিয়াস তখন বলে, আমার মনে হয় মেয়েটাকে তার পরিবারের কাছে নিয়ে যাও। অনেক সময় এমন হলে একটা হাসি খুশি পরিবারে মিশে থাকলে ঠিক হয়ে যায় বলে ডাক্তার চলে যায়। এদিকে শুভ্র চিন্তায় পড়ে যায়, কি করবে সে। জানে মেয়েটাকে মাত্র চুক্তিতে বিয়ে করেছে, কিন্তু মেয়েটা অসুস্থ হলে তার মেয়েকে খেয়াল রাখবে। শুভ্র আর ভাবতে পারছে না। মাথার কাছে বসে উরুর ধোলায় ঘুমন্ত উরুর দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, বাবা সে শক্তিশালী কোনো পুরুষ হয় না, আর মায়ের সে যত্নবান কোনো নারী হয় না। আমি চাই আমার উরু কখনো এই দুইটার অভাব না পাক। আমি জানি সারা উরুকে খুব ভালোভাবে মায়ের মতো আগলে রাখবে। শুভ্র আর কিছু ভাবতে পারল না। পকেট থেকে ফোনটা বের করে সারার দিকে একবার তাকালো। কি সুন্দর মা মেয়ে দুজন ঘুমাচ্ছে, আর সে চিন্তায় পড়েছে। মুচকি হাসলো শুভ্র। সারার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে ফোনে ডায়াল প্যাড থেকে বাবা নামটা সেভ করা ছিল। কল লাগালো তার বাবার ফোনে। প্রায় 25 মিনিট কথা বলে রুমে এসে তৃপ্তির একটা হাসি হাসলো। সে জানতো তার বাবা মা কোনোদিনও দ্বিমত করবে না, আজকেই নিয়ে যেতে বলছে। শুভ্র মা তো সারার অসুস্থতার কথা শুনে না না জানা অচেনা মেয়ের জন্যই এখানে চলে আসতে চাইছিল। শুভ্র বলছে, সারা একটু সুস্থ হলেই তারা সিলেট আসবে। শুভ্র ফোনটা চার্জে দিয়ে সোফায় বসে অফিসের কাজগুলা করতে থাকলো। দেখতে দেখতে কেটে গেছে 2টা দিন। শুভ্র আজ সিলেট যাবে, হয়তো এবার থেকে সেখানেই থাকবে। শুভ্র নিজের ঢাকার ব্যবসা নিজের বাবার হাতে তুলে দেয়, তারপর সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। সারা আগের চেয়ে সুস্থ হয়েছে, কিন্তু মন মরে গেছে, তার আগের মতো হাসে না সারা, কিন্তু অরুকে সবসময় ঠিক মতো কেয়ার করে। শুভ্র এতেই খুশি। শুভ্রদের ট্রেন রাত 11টায়, যদিও শুভ্র গাড়িতে যেতে চেয়েছিল, তবে সারা ট্রেনে যেতে চেয়েছে। সারা নাকি আগে কখনো ট্রেনে যায়নি। শুভ্র অবাক হলো না, কারণ সে জানে সারাকে তার মামা মামি বাড়ি থেকে বের হতে দিত না। সময় মতো ট্রেনে উঠে পড়ল শুভ্র এক হাত দিয়ে লাগেজের নিচে, আর অন্য হাতে সারার হাত শক্ত করে ধরেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। সারার কালে ছোট্ট উলু ফেল ফেল করে তাকিয়েছে সারার মুখের দিকে। শুভ্র নিজেদের জন্য একটা আলাদা কেবিন নিয়েছে। ট্রেন চলতে শুরু করলো। সারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে চারিপাশে ফেলে চলে যাওয়া অন্ধকার প্রকৃতি দেখছে। শুভ্র সারার কাছ থেকে উরুকে নিয়ে তারপর সারাকে এক হাতের বাহু ধরে নিল, তারপর সারার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। সারা শুভ্রর দিকে তাকাতে শুভ্র হেসে বলল, খুলে দেখো। সারা ব্যাগ খুলে দেখলো তার ভিতরে চকলেট, চিপস, ভাজা বিস্কুট, চাটনি, কোল্ড ড্রিঙ্কস সব আছে। সারা মনে মনে অনেক খুশি হলো, কিন্তু সেই খুশি বাইরে প্রকাশ পেল না। মুখে কিঞ্চিত হাসি টেনে বললে, এগুলো কখন আনলে? শুভ্র টুফ করে সারার কপালে চুমু খেলো। সারা তবদা খেয়ে গেল। শুভ্র তারপর ফিস ফিস করে বলল, কাল রাতে তোমার শাশুড়ি বলেছে এগুলো কিনে রাখতে, ট্রেনে তোমার লাগবে, তাই আমি আগেই কিনে রেখেছিলাম।
নাও, খাওয়া শুরু করো। সারার ঠোঁটে এবার এক চড়া হাসি ফুটল। এক এক করে খাওয়া বের করে খাওয়া শুরু করলো সে। দীর্ঘ 2 বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছে, তাও একেবারে নিজের ব্যবসা এবার সিলেটে থেকেই সামলাবে শুভ্র। সিলেট জেলার শিবগঞ্জের শুভ্র বাড়ি, বিশাল বড় 3 তলা বাড়ি আব্রাহাম তালুকদারের বাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন। তার নাম অনুসারে বাড়ির মেন গেটে বড় বড় করে লেখা তালুকদার নীড়। শুভ্রর বাবা চাচারা 3 ভাই 1 বোন। শুভ্রর বড় বাবা ইশতিয়াক তালুকদার অনেক বছর ধরে বিদেশে থাকেন, যোগাযোগ থাকলেও দেশে আসেন না কোনোদিন। শুভ্রর বড় চাচি আমেরিকান নাম লিসি, আর তার স্বাস্থ্য বোন অরিনা লিসি। শুভ্রর বাবা মেজো, নাম ফারুক তালুকদার। শুভ্র মা মিসেস অনিতা। শুভ্র একটা ছোট বোন আছে, নাম ফাতিহা তালুকদার, বয়স 17, ইন্টার প্রথম বর্ষে পড়ছে। শুভ্রর ছোট চাচা আনিস তালুকদার, স্ত্রী সুমনা খাতুন, তাদের 2, 1 মেয়ে 1 ছেলে। মেয়ে আনিসা তালুকদার বয়স 16, এবার মাধ্যমিক দিবে। আর ছেলে অন্তু তালুকদার বয়স 12, ক্লাস 6-এ পড়ে। শুভ্রের একটা ফুফি এই পরিবারে সে থাকে, স্বামী মারা গেছে অনেক বছর আগে। তখন থেকে এখানে থাকে। নাম মনিরা তালুকদার, তার 1 ছেলে 1 মেয়ে। ছেলে শ্রাবণ তালুকদার, বয়স 26। শুভ্রা শ্রাবণ ফিটাফিটি। শ্রাবণ বর্তমানে ব্যাংকে চাকরি করে। সে কোনো মতেই ব্যবসা করতে রাজি ছিল না, তাই আর কেউ জোর করে নাই। আর মেয়ে শান্তা তালুকদার, বয়স 19, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। শুভ্র বাড়ি ফিরছে শুনে রান্না করতে বিজি আনিত ও সুমনার হাতে হাতে কাজ করে দিচ্ছে মনিরা। এবারে সকলেই চোখের মনি শুভ্র। কখনো কারোর সাথে উঁচু গলায় জোর করে কথা বলে নাই, যতই রাগ হোক তাও কারোর মুখের কথা বলে নাই। শুভ্র ট্রেন এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে। শুভ্র সারার হাত ধরে লাগেজ নিয়ে বের হয়ে এলো স্টেশন থেকে। তারপর একটা গাড়ি ঠিক করে উঠে পড়লো গাড়িতে। গন্তব্য শিবগঞ্জ তালুকদার বাড়ি। গাড়িতে উঠে সারা আবারও ঘুমিয়ে গেল শুভ্রর কাঁধে মাথা রেখে। তারপর রাস্তার ঝাঁকুনিতে হালকা চোখ মেলে শুভ্রকে বলল, চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।